অনুসরণী 11.3। তো গত ক্লাসে আমরা 2 নম্বর অঙ্ক করেছিলাম, আজকে 3 থেকে শুরু হবে। দেখো 3 নম্বর অঙ্ক বলেছে কোনো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 600 বর্গ সেমি। একটা ঘনক যার সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 600 বর্গ সেমি, বলেছে উহার বাহুর দৈর্ঘ্য কত। যদি কোনো কিছুর পরিসীমা অথবা আয়তন অথবা ক্ষেত্রফল দেওয়া থাকে, বা সে ঘনক হোক, আয়তঘন হোক, চুং হোক, বা যে কোনো শেপ হোক, তার যদি ক্ষেত্রফল, আয়তন এগুলি দেওয়া থাকে, তাহলে ফার্স্ট সূত্র লিখবে এবং যে যে দৈর্ঘ্য হোক, প্রস্থ হোক, উচ্চতা হোক, যা দেওয়া থাকে এগুলি লিখবে। প্রথম কাজ। 3 নম্বর স্টেপ হলো প্রশ্ন অনুসারে বলে ওই সূত্রটা ইকুয়াল টু তার মানটা দিয়ে দেবে। যেমন এখানে কি দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে 600 বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, ফার্স্ট আমরা কি লিখবো, যে এখানে কি কি দেওয়া আছে লিখে নেব। তারপর কাজ কি হবে, প্রশ্ন অনুসারে দিয়ে ওই সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 600। বুঝতে পেরেছো? নাম্বার 3 লিখো। আর মনে রাখবে যে ঘনকের অঙ্ক করার জন্য ঘনকের বাহুর দৈর্ঘ্য জানাটা আবশ্যক। মানে ঘনকের অঙ্ক করার জন্য ঘনকের বাহুর দৈর্ঘ্য জানতে হবে তোমাকে। এখানে কি কোশ্চেনের মধ্যে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কি? দেখো না, দেওয়া নেই। না থাকলেও তোমাকে ধরতে হবে। প্রথম সবসময় মনে রাখবে যে ঘনকের অঙ্ক করার সময় ঘনকে কি জানতে হবে, বাহুর দৈর্ঘ্য। আর না থাকলে ধরে নেবে ঘনকের বাহুর দৈর্ঘ্য লিখো। যেহেতু আমরা জানি না, তাহলে এস আমি ধরে নিই, ব্র্যাকেটে ধরে নিলাম ঘনকের বাহুর দৈর্ঘ্য এস এম। এখন কি দেওয়া আছে এখানে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। লেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 600 সেমি স্কয়ার। যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা কি বলেছিলাম, প্রশ্ন অনুসারে করব। সব সময় পাঠটা করবে প্রশ্ন অনুসারে। আমরা কি জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি, 6 ইনটু বাহু স্কয়ার। 6 ইনটু বাহু স্কয়ার। আমরা জানি 6 ইনটু বাহু স্কয়ার, আর তারা দিয়ে যাবো তো 600 ইকুয়াল টু 600, বা বাহু স্কয়ার। দেখো বাহুকে আমরা কত ধরেছি, বাহু মানে তো দৈর্ঘ্যটা, কত ধরলাম, এটা এ ধরলাম। তাহলে এখন এ লিখে দাও, এ স্কয়ার ইকুয়াল টু, দেখো বাহু স্কয়ার সাথে 6 কি অবস্থা ছিল, ইনটু অবস্থা ছিল, ওই দিকে গেলে কি হবে, ডিভাইড হয়ে যাবে বাই 6। মনে রাখবে লেফট সাইডে যে কোনো সংখ্যা যদি ইনটু অবস্থা থাকে, রাইট সাইডে গেলে এটা কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। মনে থাকবে। এখন দেখো যদি আমরা 6 দিয়ে 600 কাটি, তো 600 যা 600, তাহলে a স্কয়ার ইকুয়াল টু আসলো 100। তাহলে a স্কয়ার পেয়ে গেলাম 100। আর যে কোনো রাশি থেকে স্কয়ার সরানোর জন্য মনে রাখবে এখানে a স্কয়ার রয়েছে, আমার তো a স্কয়ার দরকার নেই, দরকার হলো a, কারণ তারা বলেছে দৈর্ঘ্য কত হবে বা বাহুর দৈর্ঘ্য কত হবে। তো স্কয়ার তোলার জন্য ডান পাশে রুট ওভার চিহ্ন দিতে হবে। মনে রাখবে যে কোনো সংখ্যা থেকে যদি আমরা বা যে কোনো রাশি থেকে যদি আমরা স্কয়ার সরাতে চাই, স্কয়ার সরানোর জন্য ইকুয়াল দিয়ে রুট ওভার ওই নাম্বারটা দিতে হয়। আর রুট ওভার মানে কি বলতো, রুট মানে হলো রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে তাকে প্রথম ফ্যাক্টরাইজ করব, উৎপাদকে ভাঙাবো। তো 100 কে আমরা কি লিখতে পারি, 10 ইনটু 10 লিখতে পারি না, কারণ 10 10 যা কত হয় 100 হয়। লিখে দাও 10 ইনটু 10, বা a ইকুয়াল টু, আর রুট মানে হলো প্রতি এক জোড়া থেকে একটা বের হয়ে আসে। যেহেতু রুটের মধ্যে 10 কয়টা আছে, দুইটা আছে, একটা 10 বের হয়ে নিচে বাইরে চলে আসবে, নিচে লেখো 10, আর কিছু থাকবে না। তাহলে a পেলাম কত, 10 পেলাম। আমাদেরকে কি বলেছিল, যে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। আমরা ধরেছিলাম যে ঘনকের বাহুর দৈর্ঘ্য a, তুলে দাও। সুতরাং ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরেছিলাম, এটা আসলে তো 10 সেন্টিমিটার। এ হলো 3 নম্বর অঙ্কটা, এখানে শেষ। দেখো বুঝতে পেরেছো কিনা, কারো কোনো ডাউট আছে? ক্লিয়ার? নেক্সট নাম্বার 4 দেখো কি বলেছে,
বলেছে একটি ক্যাবিনেট, এটা ক্যাবিনেট বলেছে, যাহার পরিমাপ পরিমাপ দেওয়া আছে দেখো 1 মিটার ইন্টু 2 মিটার ইন্টু 1.5 মিটার। মনে রাখবে যে কোনো শেপ যদি তারা নাম বলে না দেয়, মানে চোঙ বললো না, আয়ত ঘনক বললো না, ঘনক বললো না, মানে কিছু বললো না, তা সত্ত্বেও তোমরা বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কোন শেপ। যে শেপের 3টা মান থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যদি কোনো শেপের 3টা মান থাকে তখন বুঝে যাবে যে এটা আয়ত ঘনক। মনে থাকবে, যে কোনো শেপের যদি 3টা মান থাকে সে কি আয়ত ঘনক। আর যে কোনো শেপের যদি একটা মান থাকে, যদি বলা হয় এমন একটা জিনিস আছে যার বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, আর কিছু দেয়নি, একটা আছে মানে মনে রাখবে এটা ঘনক। একটা থাকলে কি হয় ঘনক, কারণ ঘনকের প্রত্যেকটা বাহু কি হয় সমান হয়, তাই একটা মানে দেওয়া থাকে। দেখো এখানে বলেছে একটি ক্যাবিনেটের যাহার পরিমাপ 1 মিটার ইন্টু 2 মিটার ইন্টু 1.5 মিটার, তার মানে সে অবশ্যই কি একটা আয়তঘন। এবং সাথে বলেছে উহার বাহিরের দিক রং করতে হবে, ভূমিতল ছাড়া মোট কতটুকু জায়গায় রং করতে হবে। একটা আয়তঘনক যদি হয়ে থাকে, আগে বুঝে নাও। দেখো আয়তঘনকের আরেকটা এক্সাম্পল আমরা বলতে পারি, আমাদের যে বই থাকে বইয়ের শেপটা আয়তঘনকের হয়। দেখো এটা যদি আয়তঘনক হয়ে থাকে, তারা বলেছে রং করতে হবে, ঠিক আছে। রং করার জন্য তারা বলেছে যে ভূমিতল ছাড়া, মানে কি এই যে নিচে যে তলটা আছে এটাকে আমরা রং করব না। তো একটা আয়তঘনকের তল থাকে কয়টা 6টা, এর মধ্যে ভূমিতল ছাড়া মানে কয়টা হলো 5টা। তো 5টা মানে কি আয়তঘনকের 4 দেওয়ালের 1 2 3 4 উপরে একটা, তাই না? তার মানে আমাদের কি বের করতে হবে 4 দেওয়ালের ক্ষেত্রফল আর হলো উপরের ক্ষেত্রফলটা। বুঝতে পেরেছো সেটা? তো এখানে কি কি দেওয়া আছে ধরে নাও 5 নাম্বার ফার্স্ট লেখো। বলছে ক্যাবিনেটের, বলেছে তো তোমরা ক্যাবিনেটই লিখো। কত নম্বর এটা 4 নম্বর। তো 4 নম্বর প্রথম বলেছে কি ক্যাবিনেট, তাই না? তো লেখো ক্যাবিনেটের দৈর্ঘ্য L ইকুয়াল টু ফার্স্ট কত দিয়েছে 1 মিটার, ক্যাবিনেটের দৈর্ঘ্য L ইকুয়াল টু 1 মিটার। নেক্সট ক্যাবিনেটের প্রস্থ, প্রস্থকে আমরা কি ধরি b ধরি, প্রস্থ b ইকুয়াল টু কত দিয়েছে এটা 2 মিটার দিয়েছে, লেখো 2 মিটার। এবং ক্যাবিনেটের উচ্চতা 3 নম্বরটা হয় উচ্চতা, উচ্চতা ধরি আমরা h, h দেওয়া আছে 1.5 মিটার। তাহলে আমরা ক্যাবিনেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ধরে নিলাম। এখন বলেছে ক্যাবিনেটটাকে কি করতে হবে রং করতে হবে, এবং রং বলেছে ভূমিতল ছাড়া বাকি তলগুলি। তো ভূমিতল ছাড়া বাকি তল মানে কি তার 4 দেওয়াল, আর 4 দেওয়াল প্লাস কোনটা উপরে তলটা। তো আমরা কি জানি আয়তঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল কি ছিল 2 ইনটু L প্লাস B ইনটু H, মিন্স দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। লেখো ক্যাবিনেটটির ভূমিতল ছাড়া রং করতে হবে দেখো তাহলে প্রথম কি লিখবো 4 দেওয়ালের ক্ষেত্রফল লিখবো। 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি ছিল 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ L প্লাস B ইনটু ছিল উচ্চতা h। 4 দেওয়াল লিখলাম। এখন কোনটা লিখতে হবে উপরটা না, উপরটা তো এটা তো ভূমিতল ছাড়া বলেছে, উপরটা তো রয়েছে। এবার বলো তো আয়তঘনক যে তৈরি হয় কি দিয়ে তৈরি হয়, আয়তক্ষেত্র দিয়ে তৈরি হয়। 6টা আয়তক্ষেত্র মিলে একটা আয়তঘনকের উৎপত্তি হয়। তো যেহেতু একটা আয়তঘনক 6টা আয়তক্ষেত্র দিয়ে তৈরি হয়, তার মানে এই যে উপরের শেপটা সেই শেপটা দেখতে কিসের মতো হবে, 6টা আয়তক্ষেত্র দিয়ে যদি একটা আয়তঘনক তৈরি হয় তো তার উপরে তলটা দেখতে কিসের মতো, এটা কোন শেপ? 6টা আয়তক্ষেত্র বুঝো তো, বাম পাশে একটা আয়তক্ষেত্র, ডান পাশে একটা, এদিকে একটা, এদিকে একটা, 4টা গেল। নিচে একটা আয়তক্ষেত্র, উপরে একটা আয়তক্ষেত্র, কয়টা হলো 6টা। এই 6টা আয়তক্ষেত্র নিয়ে একটা আয়তঘনক তৈরি হয়।
আমি বলেছি শুধু উপরের শেপটা, উপরের শেপটা দেখতে কিসের মতো হবে? আয়তক্ষেত্রের মতো হবে। তাহলে উপরের শেপের ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি ছিল? দৈর্ঘ্য ইনটু প্রস্থ লিখে নিলাম, বর্গ একক। বর্গ একক। বলো এই লাইনটা বুঝলে কিনা? কেন লিখলাম আমরা? কেন লিখলাম এটা? 4 দেওয়াল করতে হবে, 4 দেওয়াল ক্ষেত্রফল প্লাস উপরে বলেছে ছাদ করতে হবে বা উপরে তল করতে হবে। তাহলে উপর তল দেখতে কিসের মতো? আয়তক্ষেত্রের মতো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। কমপ্লিট। নেক্সট মান বসিয়ে দাও। থার্ড বক্স দিলাম 2 ইনটু l মিন্স দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে? 1 প্লাস 2 ইনটু h দেওয়া আছে 1.5 প্লাস দৈর্ঘ্য ইনটু প্রস্থ মিন্স 1 ইনটু 2 বক্স কমপ্লিট মিটার স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু দেখো 1 প্লাস 2 কত হয়? 3 হয়। 3 ইনটু 1.5 প্লাস 2 1 jar 2 মিটার স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো 2 3 jar কত হয়? 6। 2 3 jar 6, আর 6 দিয়ে ইনটু করব। 6 5 jar কত হয়? 30। 30 0 ক্যারি কত? 3। 30 0 হলে ক্যারি 3 থাকে তো। 6 দিয়ে 1 কে ইনটু করলে 6 কত হয়? 6, আর ক্যারি 3 মিলে কত হয়? 9 হয়। 9 লিখলাম। এখন দেখো 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল, তো 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট দিয়ে দিলাম। প্লাস কত আছে? 2 এর 2 লিখলাম মিটার স্কয়ার। এখন বলো পয়েন্টের পরে জিরো কোনো মূল্য আছে কি? নেই। তার মানে এটা কত? 9 না? তো 9 প্লাস 2 কত হয়? 9 প্লাস 2 11 মিটার স্কয়ার। তো তারা বলেছিল যে ভূমিতল ছাড়া মোট কতটুকু জায়গা রং করতে হবে? আনসার লিখে দাও যে ভূমিতল ছাড়া 11 মিটার স্কয়ার জায়গা রং করতে হবে। আনসার লিখো, ভূমিতল ছাড়া 11 মিটার স্কয়ার জায়গা রং করতে হবে।